আমাদের নেক্সট যেটা মেথড এলপিপিতে সেটা হচ্ছে যে বিগেম মেথড। ঠিক আছে, এটাকে চার্নিস বিগেমও বলে, শুধু বিগেমও বলে, অথবা আরেকটা নাম আছে হচ্ছে পেনাল্টি মেথড, এটাও বলা হয়। ঠিক আছে, একই নাম, পেনাল্টি মেথডও বলে অনেক সময়। বুঝে গেছে? কোনো একটা নাম তোমরা ইউজ করবে। আর দেখো কিভাবে এখানে অঙ্ক যাচ্ছে। ঠিক আছে, মেথড অফ পেনাল্টি বা পেনাল্টি মেথড অথবা চার্নিস বিগেম মেথড অথবা শুধু বিগেম, কোনো একটা নাম এখানে ইউজ করা। আচ্ছা, বিগেম মেথডে যেটা পার্থক্য হবে, মানে আগে যেটা করেছি আমরা সেটা হচ্ছে যে সব অবজেক্টিভ ফাংশনগুলো মানে সব তোমার কনস্ট্যান্টগুলো লেস ইকুয়াল টু টাইপ, তাই তো নাকি? সিমপ্লেক্সে যেটা করেছে সেটা হচ্ছে যে এটা একটা সিমপ্লেক্স, বিগেম একটা সিমপ্লেক্স, কিন্তু আগের নিয়মটা এটা করেছিলাম যে অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ চার্জেস হতে পারে, কিন্তু তোমার কনস্ট্যান্টগুলো সবসময় লেস ইকুয়াল টু টাইপ থাকবে নাকি? মানে একদম স্ট্রিক্টলি স্ট্রাকচারটা এরকম ছিল কনস্ট্যান্টের স্ট্রাকচার যে এ এক্স লেস ইকুয়াল টু বি থাকতে পারে, যেখানে এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো। এই স্ট্রাকচারে আমরা সব অঙ্ক করেছি, তাই তো নাকি? এই স্ট্রাকচারে থাকলে তার সলিউশন কী হবে, তার কীভাবে টেবিল করতে হবে সেগুলো আমরা শিখেছি, তাই তো নাকি? এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যদি আমাকে মানে কনস্ট্যান্টগুলো লেস দেন কোশ্চেন না থাকে, মানে আইদার লেস দেনও আছে, মানে কিছু কনস্ট্যান্ট লেস দেন আছে, কিছু কনস্ট্যান্ট গ্রেটার ইকুয়াল টু আছে, অথবা কিছু কনস্ট্যান্ট ইকুয়াল টু আছে, তিন রকমই আছে। ঠিক আছে, তখন আমি বিগেম অ্যাপ্লাই করব। বুঝে গেল? মানে সিমপ্লেক্সের সব কন্ডিশনই হোল্ড করছে, মানে বি পজিটিভ আছে যেমন যেমন ছিল, বি পজিটিভ আছে, ঠিক আছে, প্রবলেম ম্যাক্সিমাম আছে, তোমার মিনিমাইজ আছে, কিন্তু শুধু কনস্ট্যান্টগুলো হচ্ছে লেস দেন ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু হতে পারে, ইকুয়াল টু হতে পারে, তিনটি হতে পারে। এখানে যেমন শুধুমাত্র লেস দেন ছিল, এখানে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু তিন রকমই হতে পারে। ঠিক আছে, এইরকম যদি প্রবলেম থেকে থাকে, এইরকম যদি কনস্ট্যান্ট থেকে থাকে কোনো একটা প্রবলেমে, তাহলে সেই অঙ্ক আমি কীভাবে করব, সেইটাকে আমাকে বিগেম মেথডে সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি একটা অঙ্ক করি কীভাবে আসছে। কি সব রকম অঙ্ক একটা করে করছি, মানে কিছু অঙ্কে লেস ইকুয়াল টু থাকলে কী করবে, লেস দেন থাকলে কী করবে, সব রকম করে দেখাচ্ছে। প্রথমে একটুখানি ছোটো দেখি করি, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা বলছে মিনিমাইজ জেড ইকুয়ালস টু x1, এটা আমি নোটে করেছি কিনা জানি না, ঠিক আছে, আমি নিজে নিজেই করছি, এটা নোটে মনে হচ্ছে করিনি এটা সম্ভবত। x1 plus x2 সাবজেক্টেড টু 2x1 plus x2, এটা ইকুয়াল টু 4, x1 plus 7x2, এটা ইকুয়াল টু 7, এই দুটো দেওয়া আছে। আর সঙ্গে বলা আছে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এই তোমাদের দেওয়া আছে, এটাকে সলভ করো। আচ্ছা, প্রথম কাজ এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা। আচ্ছা, এইবার দেখো আগের মেথডটা কী ছিল, আগের মেথডটা যেহেতু আমার লেস দ্যান ইকুয়াল টু টাইপ ছিল, সেই জন্য আমি কি করেছিলাম, স্ল্যাক ভেরিয়েবল নিয়েছিলাম, এবং স্ল্যাক ভেরিয়েবল নেওয়ার ফলে আমার বেসিসটা অটোমেটিক তৈরি হয়ে গেছিলো। কেন তৈরি হয়ে গেছিলো, কারণ ওখানে আমি প্লাস x3 প্লাস x4 এমন কিছু নিয়েছিলাম, করেছিলাম বলে এখানে আমার 1001টা তৈরি হয়ে গেছে, তাই তো নাকি? তারপর সেখান থেকে ইমপ্রুভ হচ্ছে সলিউশন, কিন্তু এখানে তো গ্রেটার দ্যান যাচ্ছে, তাই তো নাকি? এখানে তো গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, তাহলে তোমাকে কী করতে হবে, তাহলে তোমাকে তো মাইনাস করতে হবে, এখান থেকে একটা মাইনাস কিছু করতে হবে, এখান থেকে একটা মাইনাস কিছু করতে হবে। কিন্তু যদি মাইনাস কিছু করো তাহলে তোমার 1001 তৈরি হবে না, সেক্ষেত্রে -1 -1 0 0 -1 তৈরি হবে, কিন্তু এটা তো বেসিস হবে না, তাই তো? বেসিস হতে গেলে কী করতে হবে, 1001 মানে একদম আইডেন্টিটি তৈরি হতে হবে, তাই তো নাকি? সুতরাং আমি যদি স্ল্যাক ভেরিয়েবলের থেকে সেখানে সারপ্লাস যোগ করি, যদি সারপ্লাস আনি, তাহলে তো আমার এখানে বেসিস ম্যাট্রিক্স তৈরি হবে।
তাই তুমি কি 1001টা পাবো না। সেই জন্য কী করতে হয়, যেহেতু বেসিসটাকে তৈরি করতে গেলে আমাকে আর্টিফিশিয়াল একটা ভেরিয়েবল নতুন করে ইন্ট্রোডিউস করতে হয়। এইখানে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের সিগনিফিকেন্স। ঠিক আছে, আর্টিফিশিয়াল ভেরিয়েবল করবে কি, আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রবলেমে কোনো এফেক্ট করবে না। আর্টিফিশিয়াল ভেরিয়েবলের যেটা মেন কাজ, প্রবলেমে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, ওর শুধু কাজ হচ্ছে এই বেসিসটা তৈরি করে সলিউশনটাকে ইমপ্রুভ করা। কারণ যদি আমি স্ল্যাক ভেরিয়েবল না থাকে, সার্কাস ভেরিয়েবল থাকে আমার প্রবলেমের মধ্যে, তাহলে আমি বেসিস তৈরি করতে পারবো না। বেসিস না করলে, বেসিস না পেলে আমি সলিউশনকে ইমপ্রুভ করতে পারবো। সেই জন্য আমাকে আর্টিফিশিয়াল নিয়ে বেসিসটা তৈরি করতে হবে। আর্টিফিশিয়ালের কাজ শুধুমাত্র অনলি কাজ হচ্ছে সলিউশনকে ইমপ্রুভ করা। ইমপ্রুভ করার জন্য আর্টিফিশিয়াল নেওয়া হয়। এই প্রবলেমের অবজেক্টিভ ফাংশনে কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, আর্টিফিশিয়াল ভেরিয়েবল অবজেক্টিভ ফাংশনে প্রবলেমের কোনো এফেক্ট করে না, শুধুমাত্র সলিউশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। বুঝে গেছে? বেশ, এবার তার কী করে এগোচ্ছি। ইসলাম কী করতে হবে, তাহলে যেহেতু আমি স্ল্যাক নেবো, সারপ্লাস নেবো, তাহলে আমাকে আর্টিফিশিয়ালও নিতে হবে। তাহলে ইউজিং সারপ্লাস অ্যান্ড artificial variables, the given problem written in standard form as। ঠিক আছে, আচ্ছা আমি প্রশ্ন কোনটা আগে নেবে, আগে স্ল্যাগ নেবে নাকি আর্টিফিশিয়াল নেবে? হ্যাঁ, সবসময় দেখো লেখা স্টাইলটা দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে যদি কখনো সারপ্লাস করতে, স্ল্যাগ তো বলেই দিচ্ছি আগের দিন, স্ল্যাগ হলে পরপর যোগ করে যাবে। আর যদি কখনো সারপ্লাস থাকে তাহলে কী করবে? ঠিক আছে, সারপ্লাস করতে নেওয়ার স্টাইল থেকে আগে সারপ্লাস নেবে নাকি আর্টিফিশিয়াল নেবে, কীভাবে নেবে, মানে যেটা দেখতে ভালো লাগবে বা কাজের সুবিধা হবে সেইভাবে নেবে। আমি বলে দিচ্ছি দেখো। আচ্ছা, প্রথম কাজ থেকে ম্যাক্সিমাইজ করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম তো। তাহলে ম্যাক্স জেড স্টার হচ্ছে মাইনাস অফ মিন জেড, সবাই জানো এটা। এটা ইকুয়াল করতে হবে যে -x1 -x2, তাই তো? বেশ, তবে সাবজেক্টেড টু দেখো কী আছে, 2x1 + x2, তারপরে x1 + 7x2 হয়েছে। আচ্ছা, প্রথমে নেবে সারপ্লাস। ঠিক আছে, যদি আর্টিফিশিয়াল আর সারপ্লাস একসঙ্গে আসে, এরকম অঙ্ক আছে এখানে তিনটেই আসবে, স্ল্যাগ সারপ্লাস আর্টিফিশিয়াল তিনটেই আসবে, সেটা অঙ্ক আমি দেখাচ্ছি। এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু সারপ্লাস আর আর্টিফিশিয়াল এসছে, তাই আমি বলি যে কোনটার কাজ আগে করবে। যেমন তিনটে একসঙ্গে যাবে, তিনটের অঙ্ক দেখাচ্ছি পরে। ঠিক আছে, তাহলে এখানে সারপ্লাস আছে, আর্টিফিশিয়াল আছে। প্রথমে নেবে সারপ্লাস, আগে সারপ্লাসগুলো নিয়ে নেবে। আচ্ছা, এখানে সারপ্লাস x3, এখানে সারপ্লাস x4, তাই তো? তাহলে দেখো কিন্তু -x3 -x4 বেসিস পাবো না। তাহলে বেসিস পাওয়ার জন্য কী হয়েছে, কী করতে হবে, আমাকে আরও দুটো ভেরিয়েবল নিতে হবে, মানে নাহলে 1001টা তৈরি হবে না। তাহলে x3 x4, তারপর এখানে করছি x5, পরপর নেবে, মানে x3 x4, তারপর নিচে x5, উপরে x6 এরকম করবে না। ঠিক আছে, কাজে একটু অসুবিধা হবে, ভুল কিছু হবে না, কিন্তু একটু কাজে অসুবিধা হতে পারে। পরপর নেবে, প্রথম ইকুয়েশন থেকে শুরু করবে, সিরিয়াল ওয়াইজ, x3 x4, তারপর x5 + x6। বুঝা গেছে? এটা ইকুয়াল টু কত ছিল, ডান দিকে 4 ছিল, ডান দিকে 7 ছিল। যত সারপ্লাসের কাজ আমি করবো সব জিনিস এরকমভাবে হবে, সারপ্লাসের সাথে আর্টিফিশিয়াল থাকতেই হবে প্রত্যেকটা অঙ্কতে। এরপরে যত মেথড আছে, যত মেথডে অঙ্ক করবে, সবসময় সারপ্লাসের সঙ্গে আর্টিফিশিয়াল থাকবে, না হলে বেসিস তৈরি হবে না। বুঝে গেছে? এই হলো অবজেক্টিভ ফাংশন। এবারের করসপন্ডিং এই হলো কনস্ট্যান্ট। এবারের অবজেক্টিভ ফাংশনটা লিখবি করে দেখো, সারপ্লাসের জন্য সেমই থাকবে, যেমন আমি আগেরটাই করে এসেছি, সেটা হচ্ছে 0x3 - 0x4 বা +0x4 যা বলবে। ঠিক আছে, প্লাসও দিতে পারো, অসুবিধা। ঠিক আছে, আচ্ছা, আর আর্টিফিশিয়াল এগুলো কী হবে, আর্টিফিশিয়ালগুলো হবে মানে যখন আর্টিফিশিয়াল থাকবে তখন এইখানে এটা করবো, সেটা এরকমভাবে লিখবো যে -M, যেখানে M একটা খুব বড় সংখ্যা, লার্জ নাম্বার, -M x5 -M x6, সবসময় এরকম নেবো। আর্টিফিশিয়াল আসা মানে সেটাকে M মাইনাস করবে, তার মানে কস্ট প্রাইসটা হবে -M, সব কটা আর্টিফিশিয়ালের কস্ট প্রাইস হবে -M, যেখানে এমটা কি হয়ে
ক্যাপিটাল এম ইজ ভেরি লার্জ নাম্বার। ঠিক আছে, এমটা হচ্ছে খুব লার্জ নাম্বার, আর x1 x2 x6 গ্রেটার ইকুয়াল টু 0, x1 x2 x3 আপ টু x6 সবাই গ্রেটার ইকুয়াল টু 0। বোঝা গেল? যখনই সারপ্লাস থাকবে, মনে রাখবে যখনই সারপ্লাস থাকবে তার সঙ্গে আর্টিফিশিয়াল নিতেই হবে। কীভাবে নেবে? এইভাবে নেবে। আর সব আর্টিফিশিয়ালের কস্ট প্রাইস যত আর্টিফিশিয়াল পড়বে, বড় এলপিপি যত আর্টিফিশিয়াল পড়বে সবারই কস্ট প্রাইস মাইনাসে হবে। এখানে এমটা হচ্ছে বড় একটা লার্জ নাম্বার, মানে বড় একটা নাম্বার। ঠিক আছে, এইবার যেমন মেথড শিখে এসছো তেমনভাবে টেবিল করতে হবে, হুবহু টেবিল করতে হবে, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, শুধু একটা ছোট্ট পার্থক্য আছে বলে দিচ্ছি। টেবিল করার নিয়ম জেড মাইনাস সিজে বের করায় কোনো পার্থক্য হবে না, অ্যাজ ইট ইজ সেম যাবে, ঠিক যেমন শিখে এসেছো তেমন হবে। সিবি বি এক্সবি সিজে বি E1 E2 E3 E4 E5 E6, এটা হচ্ছে x5 x6 z minus cj E5 A6 -1 -1 0 0 minus m minus m। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, আচ্ছা এখানে কত হবে? এই করসপন্ড হচ্ছে মাইনাস এম, তাহলে এখানে মাইনাস এম, যেমন সেটা বলি এখানে মাইনাস এম সি যেগুলো এখানে মাইনাস এম। বি কত ছিল? বি হবে 4, এখানে 7, 2, এখানে 1, এখানে 1, এখানে 7, এখানে -1 0, এখানে 0 -1, এখানে 1 0, এখানে 0 1। বোঝা গেছে? ক্যালকুলেট করো, যেমন করেছিল যেমন শিখে এসছে তেমনই হবে, কোনো পার্থক্য হবে না। -3m প্লাস 1, তারপরে -8m প্লাস 1, তারপরেরটা প্লাস m এখানে 0 এখানে 0। ঠিক আছে, আচ্ছা এইখানটা মাথায় রাখবে, এম হচ্ছে সব খুব বড় একটা নাম্বার, ভেরি লার্জ নাম্বার। তার এর মধ্যে এমটা যদি খুব বড় সংখ্যা হয় তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কি? এম যত বড়, এম বড় মানে এখানে -8m ছোট সবচেয়ে, তাই না? কারণ এখানে 3 আছে গুণ, -3 আছে গুণ, এখানে -8 আছে গুণ, তাহলে এ বেশি ছোট, তাহলে এ এন্টারিং, E2 এন্টারিং। ঠিক আছে, এটা এন্টার করবে। ঠিক আছে, আর ডিপার্ট কী করবে? ভাগ করা কীভাবে? মিনিমাম বেশি ক্যালকুলেট করো, 4/1, তারপরে 7/7, এটা কত? 1, কে ডিভাইড করবে? A6 ডিভাইড করবে, A6 এড়িয়ে যাবে। ঠিক আছে, আর কি এলিমেন্ট হচ্ছে 7। বোঝা গেছে? বেশ, এই হলো টেবিল। তাহলে কে এন্টারিং হবে? এখানে এন্টারিং হবে। এইবারে একটা কথা বলার আছে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। পুরোনো নিয়ম একদম যেমন আছে তেমনই যাবে, পরের টেবিলে যাবে, পরের টেবিলে সেম, যেমন এগিয়েছো তেমন, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, বেশ। এবার দেখো, সিজে যেমন ছিল তেমনই থাকবে। কত ছিল সিজে? যে -1 -1 0 0 -m -m এরকম ছিল। আচ্ছা
এখানটা ছিল A5, তাই তো? আচ্ছা A2 ঢুকেছে, তাহলে A6 এর জায়গায় A2 আসছে। এখানটা X5, এখানটা X2, এখানটা -m, -2 মানে হচ্ছে এখানে -1, ঠিক আছে? এখানটা -1 ছিল যেটা, এটা -1, ঠিক আছে? বেশ, আচ্ছা বাকিগুলো ক্যালকুলেট করতে হবে। আচ্ছা এবার দেখো, ঠিক আছে? আচ্ছা এখানে ছিল 4, এখানে আমি A5 আছে, A1 A2 A3 A5 A6। আচ্ছা যদি কখনো আমাকে এখানে কি হলো, A6 ডিপার্ট করলো, মানে A2 এন্টার করলো, A6 ডিপার্ট করলো, A2 এন্টার করলো, A6 ডিপার্ট করলো। মনে রাখবে কখনো কোনো পজিশানে, সেটা ইনিশিয়াল টেবিল হোক বা মাঝের টেবিল হোক বা যেখানেই হোক, যদি কখনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল বেরিয়ে যায়, আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি কখনো ডিপার্ট করে যায়, ঠিক আছে, তখন সে পরে কখনো আর এন্টার করতে পারে না, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি, আগের যে আমরা অঙ্ক করেছি এরকম হতেই পারতো, আগে তো আর্টিফিশিয়ালের কাজ করিনি, এরকম হতেই পারতো যে একটা ভেরিয়েবল, কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা কলাম একবার এন্টার করছে, আবার কিছু টেবিল পর আবার মানে কিছুক্ষণ পর প্রথমে ডিপার্ট করলো, তবে কিছুক্ষণ পর আবার এন্টারিং হয়ে গেল, এরকম হতেই পারে কিন্তু। মানে যেমন ধরো এখানে আমি A2 এন্টারিং করেছি, তো A2টা এন্টারিং করেছি, আবার দেখবে হয়তো দুখানা টেবিল পর কখনো আবার A2টা বেরিয়ে গেল, এরকম হতেই পারে কিন্তু, চান্স হতেই পারে এরকম, ঠিক আছে? তো সেটা বলা। কিন্তু যদি কখনো আর্টিফিশিয়াল বেরিয়ে যায়, যদি কখনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল একবার বেরিয়ে যায়, তাহলে সে আর কখনো এন্টারিং হবে না, বুঝে গেছে? সুতরাং যখন আর্টিফিশিয়াল ভেরিয়েবল চলে যাবে, তখন সেই আর্টিফিশিয়ালের যে করসপন্ডিং এই কালামটা আছে, এখানে যেমন A6 বেরিয়েছে, তাহলে আর্টিফিশিয়াল যে করসপন্ডিং কালামটা আছে তার জেড মাইনাস সিজে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। পরিষ্কার যা বললাম? যদি কখনো আর্টিফিশিয়াল বেরিয়ে যায়, তাহলে তার জেড মাইনাস সিজে ক্যালকুলেট করার আর কোনো দরকার নেই, সেই কালামটাকে রিমুভ করে দেবে, বাদ দিয়ে দেবে পুরোপুরি, ঠিক আছে? সেই কালামের আর কোনো কাজ কখনো করবে না, কারণ আর্টিফিশিয়াল একবার ডিপার্ট করে গেলে আর এন্টারিং হবে না, ঠিক আছে? তাহলে আমার এখানে কে বেরিয়ে গেছে, কোন আর্টিফিশিয়াল বেরিয়েছে, A6 বেরিয়েছে, তাহলে আমি A6 আর ক্যালকুলেট কি করবো না। এরপরে যদি দেখি যে A5 বেরিয়ে আছে, A5ও বাদ দিয়ে দেবো, তার জেড মাইনাস সিজে ক্যালকুলেট করার কোনো দরকার নেই, কারণ সে আর কখনো এন্টারিং হবে না, ঠিক আছে? স্ল্যাক সারপ্লাস কিন্তু এন্টারিং ডিপার্টিং বারবার হতেই পারে, কিন্তু আর্টিফিশিয়ালে কখনো সেটা হবে না, ঠিক আছে? তাহলে A5, তাহলে A6 বাদ, এ কাজ আর হবে না। বেশ, বাকি তো যেমন করছো তেমনই করবো, ঠিক আছে? বেশ, প্রথমে কি হবে, এই 7 ছিল, এটা 7 দিয়ে ভাগ হবে, পুরোটা 7 দিয়ে ভাগ করলে হবে যে, আচ্ছা 7 দিয়ে ভাগ করো, প্রথমে 1, তারপরে 1 এর 7, তারপরে 1 0 -1 এর 7, তারপরে 0, তাই তো? আচ্ছা তারপরে ক্যালকুলেট করো, যেভাবে ক্যালকুলেট করছি একইভাবে, একই নিয়মে ক্যালকুলেট করো, কোনো পার্থক্য হবে না, যে পুরোনোটা মাইনাস করসপন্ডিং এলিমেন্ট কিন্তু সামনেরটা, ঠিক আছে? তাহলে এখানে হবে 3, যা দেখতে পাচ্ছি 3, মানে যে নিয়মে করেছো আর কি, 4 একবার দেখিয়ে দিচ্ছি, 1 -1 0 1 0, ঠিক আছে? তারপরে মাইনাস, ঠিক আছে? তারপরে এখানে 1 1 এর 7 1 0 প্লাস 1 এর 7 0 ইন্টু করলে 1 হবে, তাই তো? নাকি প্রথমে এটা 3 হবে, 14 মাইনাস 13 এর 7 হবে, এখানে 0 হবে, এখানে 0, এখানে মাইনাস 1 হবে, ঠিক আছে? এখানটা 1 এর 7 হবে, এখানটা 1 হবে, ঠিক আছে? এখানে 3, তারপরে 13/7 0 -1 1 এর 7 1, ঠিক আছে? যেটি মাসে ক্যালকুলেট করো, যেমন করেছো যেমন শিখে এসছো, -13/7 প্লাস 6/7, এটা 0, দেখো 1001 কিন্তু আছে, এগুলো কিন্তু ভুল করবে না, 1001 কোথায় কোথায় এসছে, A2 আর A5 কে নিয়ে এসছে, তাই আসা উচিত, কারণ এখানে আমার A2 A5 আছে। বেশ, আচ্ছা
এখানটা এম, এখানটা মাইনাস একের, তাহলে 1/7 এম, তাহলে m/7 প্লাস 1/7, তাহলে আসে 0। তাহলে এন্টারিং কে, এটা এন্টারিং, ঠিক আছে, এটা এন্টারিং। আর ডিপার্টিং কে ভাগ করো, এখানে এখানে হচ্ছে মিনিমাম কত 3/13/7, এখানে 1/7, তাই তো। তাহলে 3/13 মানে 21/13টা ছোটো, তাহলে এইটা ডিপার্টিং। তাহলে A5, তাহলে A1 এন্টার করছে, A5 বেরোচ্ছে। কি এলিমেন্ট 13/7। দেখো আবার কিন্তু আর্টিফিশিয়াল বেরিয়ে গেল, তাই তো নাকি। A5 বেরোলো, A5 বেরোলো, A5 বেরোলো মানে তাহলে আর্টিফিশিয়াল বেরিয়ে গেল, তাহলে আবার এর কালাম হবে না। পরের টেবিল যাও, পরের টেবিলে কি হবে, একটা, দুটো, তিনটে, চারটে টিউব করলেই হয়ে যাবে, তাই তো। মানে সিবি, বি, এক্সপি, বি, সিজি, A1, A2, A3, A4 অব্দি করলেই হয়ে যাবে, কারণ X5, A5 বেরিয়ে গেছে, A5 আর্টিফিশিয়াল, সুতরাং এর কালামটা করবো না, ঠিক আছে। জেড মাইনাস সিজি ক্যালকুলেট করো, এখানে হচ্ছে কত 0, -1, -1, 0, 0, ঠিক আছে। তারপরে XB ছিল, XB কত কত হবে, A1 এন্টার করেছে, A5 এর জায়গায় A1 এন্টার করেছে, তাহলে এখানটা A1 হয়ে যাবে, A1, A2, X1, X2, ঠিক আছে। তো ভাগ করো, তাও যেমন করি, A1 মানে -1, এটা -1, প্রথমটা হচ্ছে 21/13 ওয়ে 1, 0, মাইনাস 7/13, তারপরে 1/13, ঠিক আছে। তারপর একটা, এটা 10/13, এটা 0, 1, এটা 1/13, এটা মাইনাস 2/13, ঠিক আছে। ক্যালকুলেট করে যে মাইনাস হচ্ছে 0, এটা 0, এটা 6/13, এটা 1/13, ঠিক আছে। সবাই পজিটিভ, অল জেড মাইনাস সিজে কেটে ইকুয়াল টু 0, তাহলে অল জেড মাইনাস সিজে কেটে ইকুয়াল টু 0, তাহলে সলিউশন কত, এর সলিউশন হচ্ছে যেমন হয়, x1টা 21/13, x2টা 10/13, ঠিক আছে। আর কি চাই আমার এখানে, যে মিনিমাইজ জেড, তাই নাকি। তাহলে মিনিমাইজ জেডটা কত, মিনিমাইজ জেড হচ্ছে বসিতে যোগ করতে হবে, 21/13 প্লাস 10/13, মানে 31/30, বোঝা গেছে, ঠিক আছে। এই হচ্ছে বি গেমের একটা টাইপ, যেখানে সবকটাই গেটার ইকুয়াল টু আছে, ঠিক আছে। বেশ, পরের অঙ্ক দেখো কীভাবে করছি, ঠিক আছে। নাম্বার 2 দেখো, এটা যদি করি, ম্যাক্স সেট ইকুয়াল টু বলছি x1 minus 2x2 plus 3x3 subjected to x1 plus 2x2 plus 3x3 equal to 15, और 2x1 plus x2 plus 5x3 equal to 20, যেখানে x1 x2 x3 এটা equal to 0, এইরকম দেওয়া আছে। এটা পরীক্ষা এসছে, এই অঙ্কটা 10 ইয়ার্স অঙ্ক, এটা কোনো একটা ইয়ারে ছিল দেখেছিলাম।
এইখানে কি করবো দেখো, এখানে কি আছে, পুরোপুরি ইকুয়াল টু আছে, ঠিক আছে, পুরো জিনিসটা কিন্তু ইকুয়ালিটি আছে, কোনো লেস দেন গ্রেটার দেন নেই। আচ্ছা, তাহলে কোনো লেস দেন গ্রেটার দেন নেই মানে এটা বলতে পারি যে অলরেডি স্ট্যান্ডার্ড ফর্মে মানে করে দেওয়া আছে, মানে স্ট্যান্ডার্ড ফর্মই হয়ে গেছে, এক্স ইকুয়ালস টু বি ফর্মে আছে, ঠিক আছে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে বেসিস কিছু নেই, মানে 1001 একটা থাকার কথা, সেটা তো নেই। তাহলে আমি কী করবো? তাহলে এইরকম কেসে যখন করবো, যে সকল কনস্ট্যান্টে তোমার ইকুয়ালিটি থাকবে, যখনই কোনো কনস্ট্যান্টে ইকুয়ালিটি থাকবে, শুধু ইকুয়ালিটি থাকবে, সেক্ষেত্রে তোমার স্ট্যাকও করতে পারবো না, সারপ্লাসে করতে পারবো না, তাই তো নাকি? তখন আমি শুধুমাত্র আর্টিফিশিয়াল নিয়েই কাজ করবো, যেখানে ইকুয়ালিটি থাকবে, যে কনস্ট্যান্টে ইকুয়ালিটি থাকবে সেখানে শুধুমাত্র আর্টিফিশিয়াল নেওয়া হবে। সেইটা কেন নেওয়া হবে? শুধুমাত্র বেসিসটা তৈরির জন্য, সলিউশনটাকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। কারণ তুমি যদি এখানটা অন্য কিছু ভেরিয়েবল নাও, স্ল্যাক বা সারপ্লাস নাও, হয়তো এইটা মানে ইকুয়ালিটিটা চলে যাবে, ইকুয়ালিটি থাকবে না, তাই না? তাই এই ক্ষেত্রে করতে করবে না। তাহলে এইভাবে লিখি, ইউজিং আর্টিফিশিয়াল ভেরিয়েবল, শুধু আর্টিফিশিয়াল। The given problem written in standard form, দেখো কি হবে, ম্যাক্সিমাইজ জেড, এটা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। বেশ, তারপরে সাবজেক্টেড টু, সাবজেক্ট দেখো এইটা যেমন ছিল তেমনই লিখবে, ঠিক আছে। শুধুমাত্র আর্টিফিশিয়ালটা আসবে, কিচ্ছু হবে না। কেন? শুধু বেসিস তৈরির জন্য, সবসময় তাই হবে কিন্তু, মানে যদি কখনো অঙ্কের এখানে আমার দুটোই লেস ইকুয়াল টু আছে, সেই জন্য দুটোর জন্যই শুধু আর্টিফিশিয়াল নেবো। এরকম ধরো অঙ্ক আছে যেখানে একটা ইকুয়ালিটি আছে, মানে একটা কনস্ট্যান্ট ইকুয়ালিটি, একটা লেস দেন ইকুয়ালস টু, একটা গ্রেটার ইকুয়াল টু, যেইটা ইকুয়ালিটি আছে যে কনস্ট্যান্টটা, শুধু সেখানেই আমি আর্টিফিশিয়াল নেবো, বাকিগুলো যেমন যেমন যায় তেমন তেমন যাবে, ঠিক আছে। ওরা অঙ্কটা আসছি, মানে যে যত রকম ইকুয়ালিটি কনস্ট্যান্ট আসবে, যত কনস্ট্যান্ট ইকুয়ালিটি থাকবে যে কোনো অঙ্কটি, সেখানে শুধুমাত্র আর্টিফিশিয়াল আসবে বেসিস তৈরির জন্য, ঠিক আছে। 3x3 2x1 প্লাস x2 প্লাস 5x3, দেখতে পাচ্ছি। এবার দেখো কী কী নেয়, পরপর নাও যখন নিই। তাহলে এখানে একটা আর্টিফিশিয়াল x4, এখানে মাইনাস x4, এখানে মাইনাস m(x4) মাইনাস m(x5), এটা ইকুয়াল টু কত হবে? এখানে 15 হবে, এখানে 20, ঠিক আছে। তবে যেমন হয়, যেখানে x1 থেকে আপ টু x5 সবাই যেটা ইকুয়াল টু, বুঝা গেছে? এবার যেমন করছিল তেমন করো, কোনো পার্থক্য নেই, টেবিল করে যেমন করছিলে করবে। যদি কখনো আর্টিফিশিয়াল রিমুভ করে তাহলে সে আর এন্টারিং হবে না, ঠিক আছে, আর্টিফিশিয়াল বেরিয়ে গেলে আর ঢুকবে না, সেইভাবে এগোতে হবে। দেখো করি, ফিফটিন আছে, 20 আছে, আচ্ছা। তারপরে 1 2 2 1 3 5, -1, সরি 1 সেকেন্ড, সরি এখানে প্লাস হবে, আর্টিফিশিয়াল তো
সরি ভেরি সরি, আর্টিফিশিয়াল তো যোগ হবে এটা, 1 0 0। ঠিক আছে, এবার করো, চালিয়ে যাও যেমন চলে। তাহলে প্রথমে কত, এখানে -3m -1, তারপরে 3, এখানে 3m -3m +2, ঠিক আছে, 8 -8m -3, তারপরে এটা 0, এটা 0। কে এন্টারিং হচ্ছে, এটা এন্টারিং হচ্ছে, A3 এন্টারিং হচ্ছে, আর কে ডিপার্ট করছে, এটা এন্টারিং। আচ্ছা ডিপার্ট দেখো 15/3, তাই তো নাকি, প্রথমে 15/3, আর এখানে আসছে 20/5, মিনিমাম কে, এখানে হচ্ছে 15/3 মানে 5, এখানে 20/3, 4, এটা 4 মিনিমাম, তাই এটা ডিপার্ট করবে, 5 হচ্ছে কি এলিমেন্ট। ঠিক আছে, পুরোনো জিনিস যেমন তোমরা শিখেছো, ওটা ডিপার্ট করবে। আচ্ছা এবার করো পরের টেবিল যেভাবে করতে, এখানেই করে দিচ্ছে, এখানেই হয়ে যাবে। আচ্ছা পরের টেবিলটা কি হবে দেখো, A3 এন্টার করেছে, A5 ডিপার্ট করেছে, তাই নাকি, A3 এন্টার A5 ডিপার্ট, তাহলে বলতে পারি আমি যে A5টা তো আর্টিফিশিয়াল, এখানে তো A5 আর্টিফিশিয়াল ভেরিয়েবল, তাই নাকি, তাহলে A5 আর্টিফিশিয়াল কালাম, X5টা আর্টিফিশিয়াল ভেরিয়েবল, তাহলে বলতে পারি যে এই কালামটার হবে না, যেহেতু এটা ডিপার্ট করে গেছে। ঠিক আছে, তাহলে 4টে হবে, 1 2 3 4, CV B XP CG B A1 A2 A3 F। ঠিক আছে, তারপর কন্টিনিউ করো, এইখানটা 1 -2 3 -m হয়েছে। তারপরে এখানে জেড জে মাইনাস সিজে, এখানে কি হবে, এক্সপি মানে হচ্ছে এখানে x4 ছিল, x4 আর x5 ছিল, তাহলে x4টা থাকবে, x5 এর জায়গায় 3 ঢুকবে, তাহলে এটা x4, এটা x3, এটা a4, এটা a3, এটা -m আর এটা m হয়েছে। তারপরে এটা ভাগ করো যেমন করে, এটা 4, এটা 2 এর 5, এটা 1 এর 5, 1 0। ঠিক আছে, তারপরে যেমন বিয়োগ করে এখানে 5 থেকে 3 মানে 3 হবে, তারপরে -1 এর 5, 7/5, 3 মানে 0, 1 0 হবে, 4 এখানে 4 মানে হচ্ছে 1 হবে। আছে, তবে করো ক্যালকুলেট, যে মানে সিজে 5 + 3, তার মানে কত হবে, 1 এর 5 3 তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, m + 1/5 হচ্ছে, m/5 + 1 এর 5। ঠিক আছে, 6 এর 5 থেকে 1 বাদ যাচ্ছে, ঠিক আছে, এখানে 7, তাহলে -7m/5, এখানে 3 এর 5 থেকে 2 বাদ, তাহলে 13 এর 5। ঠিক আছে, সরি যোগ হবে, আচ্ছা এখানটা জিরো হবে, এখানটা জিরো হবে। ঠিক আছে, ঠিক আছে, তো কে এন্টারিং, এখানে এন্টারিং হচ্ছে এইটা, এখানে মাইনাস আছে, তাহলে A2 এন্টারিং। ঠিক আছে, আর ডিপার্টিং কে, এখানে হচ্ছে তাহলে ডিপার্টিং করলে যেটা হবে 7 মানে 3/7 এর 5, আর একটা ছিল হচ্ছে তোমার 4/1 এর 5।
4/1/5 কত হবে? 4/1/5 করলে এর মধ্যে কে মিনিমাম এখানে 17 20 17 15/7 প্রথম একটা মিনিমাম, তাই তো? আর এইটা ডিপার্ট করবো এক্সপোর্ট ডিপার্ট, ঠিক আছে? এক্সপোর্ট ডিপার্ট করছে মানে কি, তাহলে আর একটা আর্টিফিশিয়াল বেরিয়ে গেল, ভালো করে লক্ষ্য করবে। এক্সপোর্ট ডিপার্ট করে যাচ্ছে, তাহলে বলতে পারি আর একটা আর্টিফিশিয়াল বেরিয়ে গেল, তাহলে আর একটা টেবিল আর একটা কালাম কমে যাবে, ঠিক আছে? করো কি এলিমেন্ট কে, কি এলিমেন্ট হচ্ছে 7/5, ঠিক আছে? কন্টিনিউ করো। এক, দুটো, তিনটে, সিবি বি এক্সপি স্মল বি সিজে A1 A2 A3, সরি A1 A2 A3, তারপর কত ছিল 1 - 2 3, 1 - 2 3, যেমন ক্যালকুলেশন করবো। আচ্ছা 4 ছিল, 4-এর জায়গায় ঢুকবে হচ্ছে A2 ঢুকবে, তাই নাকি? তাহলে এইখানটা X2 হবে, এইখানটা X3 হবে, Z - C, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, ঠিক আছে? -2 3, A2টা যেমন আছে -3 আর 3, ওকে? ক্যালকুলেট করো বি কত ছিল, বিটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা কত দিয়ে ভাগ হবে, 7-এর 5 দিয়ে ভাগ হবে, তার মানে 15/7, 15/7, তারপরটা হচ্ছে 1/7, 1/7 5 5 কেটে যাচ্ছে, -1/7, ঠিক আছে? তারপরটা 1 0, বেসিস আছে 1 0। আচ্ছা আর তারপরে এখানে 25/7, এখানে ক্যালকুলেট করতে 25/7 আছে, 25/7 25/7, 3/7, 0, এটা 1, বুঝা গেছে? কি বলতে পারি, পরে যে মাসে ক্যালকুলেট করো 2/7 আর এখানে 9/7, 9 থেকে 2 বাদ, ঠিক আছে? আর -1 আছে 4/7, ঠিক আছে? 0, এখানে 0, কি বলতে পারি, সবাই পজিটিভ। Thus all z - c equals to 0, therefore x2টা কত, x2 15/7, x3টা 25/7, কত করে 3টে ছিল, আর x1টা কত, x1টা 0, না আগে x1 লিখবে, x1 0, x2টা 15/7, x3টা 25/7, ঠিক আছে? অপটিমাল সলিউশন। আর z max কত, z max কাজ করছিল, z max কত, ম্যাক্স বসিয়ে দেবে, 3টে ভ্যালু এখানে বসাতে হবে, বসিয়ে দেখো আসবে 47 45/7, ঠিক আছে? এখানে দুটো ভেরিয়েবল আছে, ফাইনাল লিমিট দুটো ভেরিয়েবল x2 আর x3, তাহলে x2 x3 তে ইনটু হবে, x1টা 0 হবে, বুঝা গেছে? এইটা হচ্ছে যদি ইকুয়ালিটি থাকে এইভাবে তোমাকে করতে হবে, যে কোনো কনস্ট্যান্ট ইকুয়ালিটি থাকুক তোমাকে এইভাবে আর্টিফিশিয়াল নিয়ে কাজ করতে হবে, বেসিস তৈরির জন্য, ঠিক আছে? বেশ, এইবারে একটা কথা খালি বলার আছে, কথাটা কীরকম, ধরো এই অঙ্কটা এইভাবে আছে, এরকম অঙ্ক মনে হচ্ছে বইতে আছে, তবে কোথায় আছে আমি ঠিক এক্স্যাক্টলি এখন খুঁজে পাবো না, তবে আছে, হ্যাঁ এরকম বলছে ম্যাক্স জেড ইকুয়ালস টু
এটাই নিচ্ছি আমি যেমন আছে, ধরো x1 মাইনাস 2x2 প্লাস 3x3, ঠিক আছে, সাবজেক্টের 2 এইরকম দেওয়া আছে, ধরো 2x1 মাইনাস x2 প্লাস ধরো x3 আছে, এইটা ইকুয়াল টু ধরো 11 আছে, ঠিক আছে। আর এইখানটা আছে 3x1 প্লাস 5x2 ইকুয়াল টু ধরো 16 আছে। এই হচ্ছে অঙ্কটা দেওয়া আছে। তো তুমি এইটাকে করবে কি করে? আমার কোশ্চেন হচ্ছে এইটা স্ট্যান্ডার্ড ফর্ম হবে কি করে? ঠিক আছে, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আমি যদি এই অঙ্কটা তোমাকে সলভ করতে দিই, তুমি অ্যান্সার করবে কি করে সেটা বলো। এইরকমই হবে নাকি কিছু আলাদা হবে? পার্থক্যটা কি হবে? ঠিক আছে, তো সেই পার্থক্য খুব ভাইটাল অঙ্ক কিন্তু এটা। এরম টাইপের অঙ্ক কিছু আছে, এই একটি এক্সেপশনাল অঙ্ক আছে। লক্ষ্য করে দেখো, আমি এখানে দুটো আর্টিফিশিয়াল নিয়েছি। কেন নিয়েছি? কারণ এখানে 1001 নেই, মানে মোটমাট এই 1001টা তৈরি নেই, সেই জন্য নিতে হয়েছে। একটা x4 নিতে হয়েছে, একটা x5 নিতে হয়েছে। কিন্তু তুমি এইখানটা দেখো, এই x3 পার্টটা লক্ষ্য করো, x3 পার্টে কিন্তু অলরেডি একটা 10 তৈরি আছে। তা তোমাকে আর একটা শুধু 01 নিতে হবে। দুখানে ইকুয়েশন তো, তাহলে আমি কাজটা করবো 1001-এ। যদি তিনটি ইকুয়েশন থাকতো তাহলে 100010001 করতাম। কিন্তু এখানে দুটো ভেরিয়েবল আছে, দুটো ইকুয়েশন আছে, তাই এইটা হবে। কিন্তু তার মধ্যে প্রথমটা 10টা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, তাই নাকি? তুমি যেটাকে লেখো ওটা তো 10 পাবে এই কালামটা থেকে, তাই নাকি? তাহলে আমি কি বলতে পারি? শুধু আমাকে 01টা তৈরি করতে হবে, 10টা তৈরি আছে। তাহলে এইরকম অঙ্কের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্ম হবে এরকম, ম্যাক্স জেড। খুব ভাইটাল কিন্তু, হ্যাঁ, মনে রাখবে জিনিসটা। 3x3 সাবজেক্টের 2 সবই সেম যাবে, x1 2x1 মাইনাস x2 প্লাস x3 আর 3x1 প্লাস 5x2। এটা হলো এইখানে যেটা হবে, এখানে তো 10 তৈরি আছে একটা, শুধু এইখানে একটা x4 নিতে হবে। তারপর ইকুয়াল টু 11 ইকুয়াল টু 16। তারপর এখানে কত হবে? এখানে শুধু মাইনাস m x4 হবে। এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে x1 থেকে x4 সবাই গেট রেকর্ড ছিল। তারপরে যেমন অ্যাজ ইট ইজ করতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? যদি কখনো দেখবে, যদি কোনো অঙ্কতে, এটা শুধু ইকুয়ালিটি ক্ষেত্রে না, যদি কোনো অঙ্কতে করতে গিয়ে যদি দেখো এরকম বেসিসটা তৈরি করা আছে, ঠিক আছে, যদি এখানটা লেস দেন ইকুয়াল টু থাকতো, আমি কি করতাম? মানে লেস দেন বলছি, ধরো গেটারই কষ্ট দেওয়া আছে, লেস দেন তাহলে করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। লেস দেন কিছু থাকলে আমাকে এখানে x4 যোগ করতেই হবে, সেটা ক্ষেত্রে পরের ব্যাপার। কিন্তু ধরো আমি দেখছি সারপ্লাস নিয়েছি, আমি বলতে চাইছি এইখানটাতে সারপ্লাস নিয়েছি, ঠিক আছে, তবে সারপ্লাস নিয়েছি কিন্তু আমার 1001 তৈরি হয়ে যাচ্ছে, অলরেডি তৈরি আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল যোগ করবো না। বুঝে গেল কি বললাম? মানে আমি এখানে সারপ্লাসটা নিয়েছি, তো সারপ্লাস নেওয়ার পরে কি হয়েছে? সারপ্লাস নেওয়ার পরে আমার এখানে x5টা করতে কেন হয়েছে? করতে এই কারণেই হয়েছে যেখানে 10 তৈরি নেই, তাই নাকি? এখানে 10টা তৈরি নেই, সেই জন্য x5 করতে হয়েছে। কিন্তু তুমি যদি দেখো তোমার সারপ্লাস করতে গিয়ে, এই সারপ্লাসটা করতে গিয়ে তোমার 10টা অটোমেটিক কোনো x2 বা x1 তৈরি করে দিচ্ছে, তখন তুমি এই আর্টিফিশিয়াল যোগ করবে না। বুঝতে পেরেছি কি বললাম? তেমনি এখানেও তাই। আমি বলতে চাইছি, ধরো এইখানটাতে ফর এক্সাম্পল এইটাতেই, এটা তো যে বেস্ট, আমি এইখান থেকেই করি। ধরো এইটাতে এইটা গেটার ইকুয়াল টু করে দিচ্ছি না, এবার অঙ্কটা করো। এটাতে ইকুয়ালিটিতে করলাম, ইকুয়ালিটিতে এক্সপোর্ট হলো, কোনো সমস্যা নেই। আমি বলছি এইখানটা গেটার ইকুয়াল টু করে দিলাম, তাহলে কী হবে? তাহলে এরকম হবে, ম্যাক্স জেডটা করলে এটা x1 মাইনাস 2x2 প্লাস 3x3 সাবজেক্টের 2 2x1
মাইনাস এক্স টু, দেখো প্লাস এক্স থ্রি আছে, আর এখানটা যেমন আছে তেমন লিখি আগে, 3x1 প্লাস 5x2, ঠিক আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টুটাকে আমি এখানে মাইনাস x4 করছি, এটা করবো সারপ্লাস নেবো, এটা সারপ্লাস, এটা হচ্ছে সারপ্লাস। কিন্তু দেখো এই কালাম থেকে কিন্তু অলরেডি আমার 10 তৈরি আছে, এই কালাম থেকে অলরেডি আমার 10 তৈরি হয়ে আছে, তাহলে কিন্তু আমি সারপ্লাস নিয়েছি মানে আমি আর কোনো আর্টিফিশিয়াল এখানে কিন্তু নেবো না, এখানে আমি কোনো কিন্তু আর্টিফিশিয়াল আমি নেবো না। কেন? কারণ অলরেডি 10 তৈরি আছে। পরিষ্কার হয়েছে? আচ্ছা, এইবারে যেটা করব সেইটা হচ্ছে যে এই কালামে কোনো 10 তৈরি নেই, তাহলে এইখানে অথবা এখানে অথচ এখানে ইকুয়ালিটি দেওয়া আছে, তাহলে আমি এইখানে শুধু একটা x5 নেব, তারপর এখানটা ইকুয়াল টু 11 হবে, ইকুয়াল টু 16 হবে। কেন? এখানে 10 তৈরি হয়ে গেল, 10 তৈরি হয়ে গেল, 01 তৈরি হয়ে গেল, মানে 10 তৈরি ছিল, 01 তৈরি হয়ে গেল। তাহলে এবার অবজেক্টিভ ফাংশনে কী হবে? এখানটা মাইনাস এম, মাইনাস না, এটা 0 হবে, এখানটা হবে 0x4, কারণ একটা সারপ্লাস যোগ হয়েছে, আর তারপরটা মাইনাস এম x5 হবে। বুঝা গেছে? মানে সোজা বক্তব্য আমার, যদি কখনো সারপ্লাস করতে গিয়ে কোনো ভেরিয়েবল অঙ্কের মধ্যেই ইনিশিয়াল বেসিসের কোনো কালাম দিয়ে থাকে, বেসিসের কোনো কালাম যদি অলরেডি তৈরি করে দিয়ে থাকে, তাহলে তার জন্য আমি আর কোনো আর্টিফিশিয়াল যোগ করবো না, ঠিক আছে। এইখানে নেই, কেন করেছিলাম? এখানে নেই, এখানে 1001-এর কোনো কিছুই তৈরি নেই, আমাকে পুরোটাই তৈরি করতে হলো, সেই জন্য আমি এখানে যোগটা করেছি আর্টিফিশিয়াল। এখানেও তাই, যদি দেখতাম, যেটা প্রথমেই একটু আগে বললাম যে x3-র জন্য যদি আমি দেখতাম যে x3টা আমি এখানে বিয়োগ করেছি তো সারপ্লাস হিসেবে, যদি x3 বিয়োগ করেছি, কিন্তু যদি দেখতাম যে x2টা 10 তৈরি করে দিয়েছে, করতে পারতো তো এই অঙ্কটার মতো, যদি x2টা 10 তৈরি করে দিত, তাহলে আমি x5টা যোগ করতাম। মানে যদি কোনো এই ইনিশিয়াল বেসিসে কোনো কালাম অটোমেটিক অঙ্কিতে দেওয়া থাকে, তার জন্য কোনো আর্টিফিশিয়াল আমি নেবো না, সোজা বক্তব্য এইটুকু। পরিষ্কার হয়েছে? ওকে, বেশ। এইবার লাস্ট অঙ্ক দেখো, বেশ, আর একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে যে 3 নম্বর। এইটা আমি নোটে করিয়েছি, শুধু একটা জিনিস বলার জন্য আমি অঙ্কটা করছি। এরকম আছে যে ম্যাক্স জেড ইকুয়ালস টু 3x1 plus 2x2 subjected to x1 plus x2 এটা equal to 1, 2x1 plus x2 less equals to 4, 5x1 plus 8x2 less equals to 50, x1 x2 এটা equal to 0, ঠিক আছে। এইখানে কি করবে? অঙ্কটা তোমরাই করবে, অঙ্কটা বুঝে যাবে, আমি শুধু স্ট্যান্ডার্ড ফর্মটা লিখে দেখাচ্ছি কীভাবে করবে, বাকি তো অঙ্ক যেমন এতক্ষণ করলাম সেভাবেই যাবে। আচ্ছা, এইখানে দেখো দুটো লেস ইকুয়ালস টু আছে, একটা গ্রেটার দ্যান আছে, তাহলে বলতে পারি এখানে আমি স্ল্যাক, সারপ্লাস, আর্টিফিশিয়াল তিনটেই আসবে। তাহলে ইউজিং স্ল্যাক, সারপ্লাস অ্যান্ড আর্টিফিশিয়াল ভ্যারিয়েবল কি হবে? আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন এটা লিখবে, মানে আচ্ছা আগে লিখে দেবো বলছি, ম্যাক্স জেড 3x1 প্লাস 2x2, এই তো আছে, তারপরে আছে x1 প্লাস x2, 2x1 প্লাস x2, 5x1 প্লাস 8x2, এই তো আছে। আচ্ছা, এবার প্রশ্ন কোনটা আগে করবে, আগে স্ল্যাক নেবে না আগে সারপ্লাস নেবে না আর্টিফিশিয়াল নেবে? ঠিক আছে, যেটা খুশি করা যায়, মানে তুমি যদি অ্যাকচুয়ালি সারপ্লাসের সঙ্গে তো আর্টিফিশিয়াল নিতে হয়, তো আগে স্ল্যাক নেবে না আগে সারপ্লাস আর্টিফিশিয়াল নেবে, এটা হচ্ছে কথা। যেটা খুশি নিয়ে যেতে পারো, অসুবিধা কিচ্ছু নেই, ঠিক আছে। তুমি আগে স্ল্যাক নিতে পারো, তারপর সারপ্লাস নিতে পারো, আগে সারপ্লাস নিতে পারো, তারপর স্ল্যাক নিতে পারো, কোনো প্রবলেম নেই, যেমন খুশি করে। বইয়েতে এক একটা বই এক রকম করেছে, কিন্তু তুমি যদি চাও মানে এই ইনিশিয়াল বেসিসে
এটা তো তিনটে ইকুয়েশন, তাহলে আমার কি আসবে 1 0 0 0 1 0 0 0 1, এরকম তো আসবে। যদি এরকম পরপর সুন্দরভাবে আনতে চাও, মানে আমি বলতে চাইছি এরকম তো হতেই পারে যে আগে 0 1 1 এসছে, তারপর 0 0 1 এসছে, তারপরে 1 0 1 0 0 এসছে, এটা হলে তো কোনো প্রবলেম নেই, তাই না? কারণ আমার বিশিষ্ট নাম্বার থাকলেই হবে। আমি বলতে চাই তুমি যদি এক্স্যাক্ট এরকম 1 0 0 0 1 0 0 0 1 আনতে চাও, তাহলে তুমি কী করবে? ঠিক আছে, সেরকম যদি আনতে চাও তাহলে একটা সবচেয়ে ভালো নিয়ম আছে, সেটা করতে গেলে যেটা করতে হবে, সবার প্রথমে সারপ্লাস নেবে। আমি বলছি কিন্তু মাস্ট, এরকম করলে দেখতে ভালো হবে, আর কিছু না। তুমি আগে স্ল্যাক নিতেই পারো, কোনো সমস্যা নেই, আগে স্ল্যাক নিতে পারো, তারপর সারপ্লাস নিতে পারো, কোনো সমস্যা নেই, একদম অঙ্ক মিলবে, ঠিক যেমনভাবে এটাও মিলছে ওটাও মিলবে, কিন্তু এখানে করলে দেখতে একটু ভালো হবে, আর কিছু না। আগে সারপ্লাস নেবে, ঠিক আছে, তারপরে স্ল্যাক নেবে, তারপরে আর্টিফিশিয়াল নেবে, তাহলে একদম সুন্দর ফর্ম আসবে। বুঝতে পেরেছো? দেখো কী করছে, আগে স্ল্যাক নিচ্ছে, আগে সারপ্লাস নিচ্ছে, তাহলে সারপ্লাস হচ্ছে এইখানে ঢুকবে -x3, বুঝে গেছে? আচ্ছা, তারপরে নাও স্ল্যাক, স্ল্যাক কী কী হবে, এইখানে +x4, এখানে +x5, স্ল্যাক হয়ে গেল, এর জন্য কোনো আর্টিফিশিয়াল নেই, করসপন্ডিং এটা যোগ করে দাও, এইখানে 0x3 + 0x4 + 0x5, নাকি এইটা স্টার প্লাস এগুলো স্ল্যাক। আর কী হবে, এখানে একটা আর্টিফিশিয়াল চাই, বিশিষ্ট নেই বলে, তাহলে এখানে -+x6 = কত হবে, এখানটা 1 হবে, এখানটা 4 হবে, এখানটা 50 হবে, তাহলে এখানে -m(x6) হবে। মানে কেন আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সবসময় লাস্টে নেবে, কেন লাস্টে নেবে? কারণ সবার লাস্টে এমগুলো যাতে লেখা যায়। এটা কিন্তু নিয়ম নয় যে লাস্টে এম লিখতে হবে, এমটা তুমি মাঝখানে থাকতে পারতো। তুমি যদি x4টাকে আর্টিফিশিয়াল নিতে প্রথমে, তাহলে এমটা মাঝখানে চলে আসতো, তার জন্য কোনো সমস্যা নেই, এটা স্ট্রাকচার, আর কিছু না, কোনো প্রবলেম কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্টে এই কারণে, কারণ লাস্টে আর্টিফিশিয়াল নেওয়ার কারণ হচ্ছে x6 তো লাস্ট ভেরিয়েবল, লাস্ট ভেরিয়েবল আর্টিফিশিয়াল এই কারণেই নিচ্ছে, তুমি যখন টেবিল করবে, তুমি ভালো করে ভাবো, যখন টেবিলগুলো আমি এখানে করেছি, দেখো আর্টিফিশিয়ালগুলো লাস্টে আছে মানে রিমুভ হয়েছে, তো রিমুভ হয়েছে মানে টেবিলটা শেষ থেকে কমতে কমতে গেছে, মানে বোঝাতে পারছি আমি কি? এখানে x4 আছে, x5 আছে আর্টিফিশিয়াল, তাহলে যে যখন আর্টিফিশিয়াল রিমুভ করে গেছে বা আর্টিফিশিয়াল ডিপার্ট করে গেছে, টেবিলটা কিন্তু টেবিলের কালামটা কিন্তু শেষ থেকে কমেছে, প্রথমে x5 কমলো, তারপর x4 কমলো, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে x5 কমেছে, x5 চলে গেছে, তারপরের টেবিলে x4 চলে গেছে, করে লাস্টে গিয়ে কিন্তু a1 a2 a3 থেকেছে, বুঝে গেছে? কিন্তু যদি তোমার এরকম হতো, তোমার আর্টিফিশিয়ালটা মাঝখান থেকে বেরিয়ে গেল, ধরো তুমি আর্টিফিশিয়ালটা মাঝখানে, ধরো a3 সাপোজ, ধরো অঙ্কটার মধ্যে ফর এক্সাম্পল, তো a3টা অঙ্কের মধ্যেই ভেরিয়েবল, সাপোজ ধরো তোমার a3টা আর্টিফিশিয়াল, তুমি প্রথমে কী করলে, এমন করলে যে a3টা ভুল কিছু না, a3টা বেরিয়ে গেল আর্টিফিশিয়াল হিসাবে, a3টা আসে আর্টিফিশিয়াল হিসাবে a3টা রিমুভ করে গেল, ডিপার্ট করে গেল, তখন তোমাকে পরের টেবিলে কী করতে হবে, a1 a2 a4 a5 লিখতে হবে, তাই না? একটু সমস্যা ক্লিয়ার হতে পারে, সেই জন্য বলছি যে আর্টিফিশিয়াল সবসময় লাস্টে নেবে, রিমুভ হলে শেষ থেকে বাদ যাবে, তাহলে ভেতরে আমার লিখতে গিয়ে a1 a2 স্কিপ করে লেখাটা দরকারটা পড়বে না, কারণ মাঝখান থেকে বাদ দিয়ে তোমাকে স্কিপ করে লিখতে হবে, ঠিক আছে? মানে a1 a2 a4 a5 লিখতে হতো, এখানেও তাই। তুমি যদি x6 আছে তো, তাহলে x6 যখন রিমুভ করবে, তখন তোমাকে কিন্তু লাস্ট থেকে বাদ দিলেই চলে যাবে, মানে যদি কখনো আর্টিফিশিয়াল বেরিয়ে যায়, তাহলে a1 a2 a3 a4 a5 অবধি থাকবে, বুঝা গেছে? কিন্তু এটা মাঝে থাকতো, তাহলে মাঝের কলমকে বাদ দিতে হতো, তাহলে তোমাকে স্কিপ করতে, মানে এরকম লিখতে হলো 1 2 3, তারপরে 5 6 লিখতে হচ্ছে, এরকম লিখতে হতে পারতো। শুধু এইটুকুর জন্যই আমি এই সিরিয়াল ওয়াইজ যোগ বিয়োগ করতে বলছি, পরিষ্কার হয়েছে? এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফর্ম। এর সঙ্গে কি হবে, x1 x2 x3 x4 x5 আর x6 সবাই এটা রিভার্ট হয়েছে। তারপর যেমন সলভ করতে হয় তেমন দেখে আমি নোটেও করে দিয়েছি, অসুবিধা কিছু নেই, তোমরা পারবে, ঠিক আছে? এটা প্রথমেই করা ছিল, সেটা হচ্ছে যে ঠিক আছে। আমি কিন্তু দেখবে এখানে বোধহয় এরকম কিছু নিইনি,
আমি কিন্তু পরপর নিয়েছি। আমি এক্সিস আমি কিন্তু আর্টিফিশিয়ালটাকে মাঝে নিয়েছি, যেটা আমি এতক্ষণ বললাম। আমি কিন্তু আর্টিফিশিয়ালটা মাঝে নিয়েছি, ঠিক আছে। M4 নিয়েছি আমি, এখানে কিন্তু X6 নিয়েছি, লাস্টে নিয়েছি, কিন্তু এখানে দেখো M4 নিয়েছি। অসুবিধা কিছু নেই, অঙ্ক মিলবে, সুন্দরভাবেই মিলবে যেমন মিলেছে। কিন্তু এই রিমুভটা দেখো মাঝখান থেকে হয়েছে। যখন রিমুভ হয়েছে A4 রিমুভ করেছে, প্রথম টেবিলে A4 রিমুভ করে গেছে। আবার এটা আর্টিফিশিয়াল, তাই তো, এটা রিমুভ করে গেছে। তাহলে দেখো পরের টেবিল যখন করেছে আমাকে স্কিপ করে লিখতে হয়েছে। এটা একটু দেখে লিখতে হবে, আর কিছু না। A1 A2 A3 তারপর A5 A6 গেছে, কারণ A4 তার কাজ হবে না, যেহেতু আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে, বুঝে গেছে। তারপরেও তাই হয়েছে, A3 পর A5 A6 লিখতে হয়েছে। এইটা একটুখানি দেখে লিখতে হবে। আর তুমি যদি লাস্টে নাও, আর্টিফিশিয়ালটাকে যদি লাস্টে নিতে, মানে এইটার মতো করে নিতে, তাহলে এই প্রবলেমটা ক্রিয়েট হতো। এটা প্রবলেম না যদিও, কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হতো না, একটু দেখে লিখতে হতো। পরিষ্কার হয়েছে? এই হচ্ছে অঙ্ক, আর কিছু নেই। আচ্ছা, আর একটা যেটা বলার সেটা হচ্ছে যে আমি লাস্টে দেখবে কয়েকটা অঙ্ক দিয়েছি এখানে, এগুলো 10 ইয়ার্সের অঙ্ক আমি কালেক্ট করে তোমাদেরকে দিয়েছি, সব পুরো 10 ইয়ার্সে আছে। আর তার মধ্যে কোনগুলো ইয়ারে লেখা আছে আমার কাছে হাতে ছিল, সেগুলো আমি ইয়ারগুলো লিখে দিয়েছি। এই অঙ্কটা করবে, এই অঙ্কগুলো করবে, 4টে অঙ্ক না 5টা অঙ্ক এখানে আমার কাজ দেওয়া আছে। এটা নাম্বার 5, হ্যাঁ, 5খানা অঙ্ক দেওয়া আছে, তো এই 5খানা অঙ্ক করবে। আর বইতে যেটা বলার, বইতে মোটামুটি আমি কালকে তোমাদের দিয়েই দিয়েছি। এইখানে ওই 5Bতে 5Aতে দেখবে যেগুলো নাম্বারিং করে দিয়েছি আমি খাতায়, লাস্টের পেজের লাস্টে নাম্বারিং একটা দিয়ে দিয়েছি। ওই রাউন্ডের পর থেকে 16 থেকে বাকিটাই মোটামুটি পুরোটাই হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটা করবে, বাদ রাখবে না কিছু, ভালো করে করবে। এখানটা ভালো করে শেখা উচিত, কারণ সিমপ্লেক্স যদি আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, পরে আর কোনো মেথডে কোনো অসুবিধা হবে না। সিমপ্লেক্স শিখে গেছে মানে বাকি সব মেথড সুন্দরভাবেই শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। শুধু প্র্যাকটিস করতে হবে, কিছু না, অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। 15 অবধি দিয়েছিলাম এখানে, 15 পর থেকে 16 17 18 যেগুলো দেখবে মার্ক করে দিয়েছি, সেইগুলো করবে পরপর করে, ঠিক আছে। এগুলো করবে। এখানে 27 অবধি বোধহয় কাজ দিয়েছিলাম, আমি দেখবে লিখে দিয়েছি 27 অবধি কাজ দিয়েছিলাম, এই অবধি করবে। এরপর আমাদের পরের মেথডে শিখবো 2 ফেজ মেথড, যেটা এলপিবির সবচেয়ে বড় মেথড, সেটা পরে দিয়েছি।